ক্ষমতা বড় খারাপ জিনিস। দীর্ঘদিন যাবৎ যে ঐক্য ছিল, মিত্রতা ছিল, তলে তলে হতবা প্রকাশ্যে আমরা দেখেছি অনেক আগ থেকে একটা বিভাজন, কিন্তু এবার ফাইনালি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমবারের মতন বিএনপির যিনি এই মুহূর্তে আমরা মুখপাত্রই ধরতে পারি, বিএনপির এই মুহূর্তে যিনি বাংলাদেশে বসে টোটাল এতদিন যাবৎ বিএনপিকে লিড করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কেমন আপনি কমেন্টে লিখেন, অথবা আপনি কি মনে করেন যদি আপনি এই দুইটা দলের সমর্থক না হয়ে থাকেন, সামহাও জামাত বেটার নাকি বিএনপি বেটার? ধরেন আগামী দিনে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ অথবা জাতির যে আমানত, বা এই যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক নেতারা লুটপাট এগুলোতে ব্যস্ত থাকে, এখন এই দুইটা দলের মধ্যে যদি এককভাবে একটা দলকে ক্ষমতায় বসানো হয়, তাহলে কি বিএনপির হাতে দেশ মোটামুটি নিরাপদ থাকবে নাকি জামাতের হাতে নিরাপদ থাকবে? এটা আপনি কমেন্টে জানান। এবার আসেন মূল বক্তব্যটা। জামাতের গতকালকে যে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু সিদ্ধান্তটা প্রত্যাহার করেছে আদালতের মাধ্যমে। এখন এই ইস্যুটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলামকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করে বসেছেন, তখন তিনি এমন বক্তব্য দেন আমি নিজেও ভাবি নাই। জামাতকে দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, জামাতের কর্মীরা বললেও বিএনপির মহাসচিব মনে করে জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই ধরনের দলকে সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, আমি কিন্তু বানাইয়া কথা বলতেছেন, অনেকে ভাবেন যে ভাই তুই বিভ্রান্তি, অনেকে বলেন একটু নিউজ ঘাটবেন পেয়ে যাবেন, আরটিভির এটা নিউজটা। মির্জা ফখরুল ইসলামের কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে সরকার জামায়াত ইসলামের নিষিদ্ধ করার আদেশটিকে প্রত্যাহার করে নিয়েছে, তো এখন আসলে এই ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের বা চিন্তা ভাবনাটা কি? তো তিনি বলছেন আমার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না সেই দলকে তো ভাই আমরা সমর্থন করা যাবে না, তবে আমরা মনে করি মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরির, রাজনীতি করার। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, সে যেই দলই হোক, মানে আওয়ামী লীগের পক্ষেও আছে অবস্থান নিষিদ্ধ করার পক্ষে না। আমাদের সংবিধানেও যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। তো আওয়ামী লীগ তো বলতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এখন বিএনপি কি বুঝাতে চাচ্ছে যে জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি? ৭১-এর ইতিহাস কিন্তু সেটাই বলে, বাট সেটার জন্য জামাত এক ধরনের কনফিউশন দিয়েছে, বা ৫৩ বছর পরে আবার দেখেন রাজনৈতিক খেলাতে আসা এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথাগুলো ঘুরে পেঁচায় কিন্তু আসছে। এখন মেইন কারণ কোনটা? যে বিএনপি মনে করছে, আমার কাছে যতটুকু মনে হয়, যে এই যে বিএনপি জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার, এখন বিএনপির মহাসচিব যিনি আছেন তারেক রহমানের স্টেটমেন্ট আমি জানি না, তিনি কোনো রকম বক্তব্য দেন নাই, বাট এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যটা আসলে আপনি কি মনে করতেছেন? আমি মনে করলে তো আবার সমস্যা, বলবেন যে আপনি আপনার মতন মনে করছেন। তো ওনার এই মন্তব্যটা কি এটা বুঝায়, মানে এরকম বুঝায় কিনা যে হ্যাঁ জামাত এদেশে রাজনীতি করার দরকার নাই, স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সমর্থন দরকার নাই, এরকম কিছু বুঝাইলো নাকি আমি ভুলও বুঝতে পারি? নাকি মানে কি বুঝাইলো আসলে বিষয়টা? সরাসরি প্রশ্নটাই ছিল জামাতকে নিয়ে, আর আমি আপনাদেরকে স্ক্রিনশটে দিয়েছি সাংবাদিকের প্রশ্নটা এবং কি ওনার অ্যান্সারটা। তো আমার কাছে মনে হচ্ছে আর কি, দিন শেষে ক্ষমতা বড় অদ্ভুত জিনিস ভাই। টাকা পয়সা, সম্পত্তি, পাওয়ার, এই জিনিসগুলো বা নারী, যত ভালোই বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, এটা নষ্ট করে দেয়। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে যখন যার প্রয়োজন হয়েছে জামাত ইসলামকে তারাই ব্যবহার করেছে, আবার দিন শেষে যখন সিচুয়েশন আসছে কুরবানি দিতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। যদিও মির্জা ফখরুল ইসলামের সিদ্ধান্ত কি তারেক জিয়ার সিদ্ধান্ত কিনা, বাট দলটির যেহেতু মুখপাত্র তিনি যা বলবেন এটা দলকে আসলে রিপ্রেজেন্ট করে। তো জামাতের যিনি আমির আছেন, তিনার কথাবার্তা এই কয়েকদিন যাবত আমার কাছে মনে হয়েছে মানুষটা খুবই ভালো মানুষ। গতকালকে বললেন যে সবাইকে ক্ষমা করে দিতে। ইভেন আপনারা যারা একজন পুলিশ মল্ল অথবা আওয়ামী লীগের একজন নেতা মল্লে আলহামদুলিল্লাহ লিখছেন, অথবা তাদের বাড়িঘর লুটপাটে হয়েছে, অথবা তাদেরকে নিয়ে ট্রল করা হয়েছে সামহাও, তিনি তো খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে কারোর দুঃসময়ে কারোর বিপদে টিস করার সুযোগ নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। তিনি বলছেন আমার কারোর উপর অভিমান নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। মানে কথাগুলো খুবই সুন্দর লাগছে, যেটা ভালো কথা, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো আসলে কি হতে যাচ্ছে আর কি, মানে আগামী নির্বাচনের আগে
ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। গত 53 বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল, যেই চিত্রটার শিকার কখনো আমি বা কখনো আপনি। ক্ষমতার পালাবদলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত, পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করতো। আর গত 15 বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো। সরকার পরিবর্তিত হয়েছে, গুমের কৌশল পরিবর্তিত হয়েছে, কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি। তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সাহেবের এই সরকার যেই কাজটা করেছে, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না। কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া, তাদেরকে কৌশলে সাইজ করা, শেষ করে দেওয়া, এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল। তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম। গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজকে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিপিয়ারিয়েন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় 2006 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে 700-ও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং 150 জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে। কোনোটা ছিল আয়নাঘর, অথবা কোনোটা ছিল নামে বেনামে। হয়তো আরও অনেক ঘর বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান, বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন, অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন 90% গুমের যেই ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ, অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা, এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত 53 বছর যাবৎ। বিপরীত দল, বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব, অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন, অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন, অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন, অথবা আপনি একটা কার্টুনই আঁকলেন, আমরা দেখেছি কার্টুনিস্ট শিশির আহমেদের সাথে কি ঘটেছে। তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তারা ফেস করেছে, কোনো রাজনৈতিক সরকার এই কনভেনশনে এই পর্যন্ত সাইন করে নাই। 2006-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বারবার কথা বলতো, কিন্তু এটাতে কেন সাইন করে নাই? তো এখন আজকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন, দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে। মনে রাখেন কেন? কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে? আচ্ছা, এখানেও আমি আজকে দেখছি আমার কমেন্টগুলোতে আমি দেখছিলাম, যদি ডক্টর ইউনূস সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেয়, আওয়ামী লীগ তো আসবেই না। বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে, তাহলে আসলে কারা ক্ষমতায় আসবে? আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে, বিএনপি আসবে না। এখন বিএনপির তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত, বিভিন্ন জায়গায় টমেন্টের সময় নাই, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে। একসময় আওয়ামী লীগ এই কাজটা করতো, মিডিয়াতে ভূমিকা রাখে নাই, ফেসবুক চালানোর সময় ছিল না, রাস্তাঘাটে বিভিন্ন টান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল, লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল। এখন আবার সময় হয়েছে, আমাদের অনেক ভাইরা তারা আস্তে ধীরে বোঝা শুরু করছেন দেশে কি হচ্ছে। তো যাই হোক, এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে, নানান ধরনের বক্তব্য আসবে। ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডে নিয়ে ডিবি হারুন যাই বলছে, পুলিশ যাই বলছে, মানুষ হাহা রিয়েক্ট দিছে। আবার এখন যখন রিমান্ডে নিয়ে নতুন নতুন তথ্য আসতেছে, সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি, তাই না? তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয়। আর ঘটনার পেছনে সত্যতাও আছে, কারণ এদের প্রকাশ্যে সম্পত্তি টম্পত্তি দেখা মানুষের তো ধারণা আছে যে এই পয়সা কই থেকে আসছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে, আপামর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে। তবে এইটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোনো রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায়। এই সংস্কারগুলো খুবই জরুরি।